সন্ধ্যা থেকে এতক্ষণ তোমার সঙ্গে কাটলো, এরপর সারাটা রাত একা। এই যে কি অসহ্য ভাস্কর, তোমাকে বলে বোঝাতে পারবো না। উপায় নেই মিত্রা, বাবা যতদিন আছেন বাড়ির বাইরে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। জানি, সব বুঝি, তবু তবু মন যে মানে না। ওভাবে বলো না মিত্রা, তুমিও যেমনি তোমার ফ্ল্যাটে একা, তেমনি আমিও ওই বড় বাড়িতে এত লোকজনের মধ্যে আমিও একা। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, এই নাও তোমার এই মাসের খরচ। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। কি তুমি? তোমাকে না আমি কতবার এখানে আসতে বারণ করেছি নরেশ? আমার কোনো উপায় ছিল না মিত্রা, আমি খুব বিপদে পড়েই তোমার কাছে এসেছি। তোমার বিপদের কথা শুনবার সময় আমার নেই, তুমি এখান থেকে চলে যাও। আই এম টায়ার্ড। আমার কিছু টাকা দরকার মিত্রা। তোমারও তাহলে টাকার দরকার হয়? মিত্রা, সরি। বাহ, আরে বিপিনদা, আরে আজকাল তো তোমার খুব উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, ঘরটা তো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছো। হ্যাঁ, খুব ভালো, ভালো, খুব ভালো। দাদাবাবু, এটা কি চিঠি? চিঠি? আপনার নির্দেশ মতো আজ অব্দি আমার কোনো কথা বাবাকে জানাইনি, কোনোদিন জানাবও না। বিনিময়ে একটা ভিক্ষে চাই, দয়া করে একবার বাবার সঙ্গে দেখা করুন। এই চিঠিটা তোমায় কে দিয়েছে? বউ দিদিমণি। তুমি ওকে গিয়ে বলে দাও যে সুকান্ত রায়চৌধুরী আমার বাবা, তোমার বউ দিদিমণি বাবা নয়। ওকে যত দরদ দেখাবার দেখাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যেন এসবের মধ্যে আর না জড়ায়, আর এসব চিঠি টিঠি যেন আমাকে আর না পাঠায়। ভেবেছিলাম বৌদিকে দিয়ে আমাদের ব্যাপারটাকে এগোনো যাবে, কিন্তু কিছুতে ম্যানেজ করতে পারছি না। কেন? তুমি তো পুরুষ মানুষ, বুক টান করে নিজে আমার কথা বলতে পারছো না? পারি পারি, অনেক কিছু পারি, কিন্তু আমাদের বাড়ি হাওয়া এত গোলমেলে যে সোজা কোথাও ব্যাকা হয়ে যায়। তাহলে ব্যাকা করে বলো, তোমাদের বাড়ির হাওয়ায় ওটা সোজা হয়ে যেতে পারে। বলছো? এসব কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, রূপকথার মা অন্য জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু এটা কি করে সম্ভব? তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাই তো ভাবতে কষ্ট হচ্ছে যে আমার সব থেকেও সামান্য একটা কারণের জন্য ওকে হারাতে হচ্ছে। কি কারণ? থাক বৌদি, ওসব আলোচনা করে কি লাভ? ঠাকুরপো, আমার কাছে কিছু লুকিও না, খুলে বলো। আমার বাবা নেই, জ্যাঠামণি অসুস্থ। একবারও যদি মার সঙ্গে কথা বলার সুযোগ না পায়, তাহলে ওর মা কিসের ভরসা অপেক্ষা করবেন বলো তো? তুমি কিছু ভেবো না, যেভাবেই হোক কাল বিকেলে আমি মামুনিকে নিয়ে ওদের বাড়ি যাব। কি সৌভাগ্য আপনারা এসেছেন। দাঁড়িয়ে কেন, বসুন। এরা আসবেন, শঙ্কর তোকে বলেছিল? কই না, মানে আমরা হঠাৎই এসেছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আপনি যে আমার বাড়ি আসবেন, সত্যি আমি কল্পনাই করতে পারিনি। না না, এভাবে বলছেন কেন? সত্যি কথাই বলছি।
শঙ্করকে আমি কতদিন বলেছি আপনাকে আমাদের বাড়ি আনতে। ছেলে তো ভয়ই কাঁটা, বলে আমার মা খুব রাগী, খুব গম্ভীর। না মানে ওই টেলিফোন। দেখ তো মা, কে টেলিফোন করলো? হ্যাঁ, হ্যালো, কে রূপা? বৌদিরা এসেছেন? হ্যাঁ। ফাইন, এবারে জমিয়ে মার বৌদিকে একবারে ফিট করে ফেলো তো। পারবো না। তোমার মা যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরপর যখন জানবেন যে অন্য জায়গায় বিয়ে কথাবার্তা আমার কিছুই ঠিক হয়নি, আর তুমি তোমার বৌদিকে মিথ্যে কথা বলেছো ওদের এ বাড়িতে আনার জন্য, তখন যে আমার কি হবে? সেটা যদি জানতে না পারেন, সেই জন্য তোমার মাকে আলাদা করে ডেকে ব্যাপারটা বুঝিয়ে রাখো। কাকে কি বোঝাবো? তোমার মা অসম্ভব রাগী বলে তুমি তাকে এ বাড়িতে এতদিন আনোনি, সে কথাটাও মা বলে দিয়েছে। বলো কি? এতক্ষণে হয়তো তোমার মিথ্যে কথা নিয়েও আলোচনা হয়ে গেছে। ও, এখন ওটা আমার মিথ্যে কথা হয়ে গেল? অথচ তুমি আমায় বলেছিলে দেখা কথা বলতে। আমাদের বাড়ি হাওয়ায় ওটা নাকি সোজা হয়ে যাবে। ব্যাকা বললে সোজা হতো, তুমি তো বলেছো মিথ্যে কথা। বেশ, আমি যখন দোষী তখন মিথ্যে কথাটাই আমার জীবনে সত্যি হোক। এই অমন করে বলো না প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কি করা যায় বলো না? দেখি। ইয়ে মানে মা ঘরে নেই বৌদি? পুজোর ঘরে আছেন। ও আচ্ছা, আমি যাই। পুজো হয়তো হয়ে গেছে, কিছু বলার থাকলে। না, ঠিক আছে। ঠাকুরপো শোনো, কি বৌদি? আমার কাছে তখন তোমার মিথ্যে কথা বলতে ভয় করেনি? তখন ভয় করেনি, তবে এখন করছে। তাতে আর কি লাভ? যা হবার তা তো হয়ে গেছে। কি হয়েছে বৌদি? মা কি খুব রেগে গেছে? স্বাভাবিক, আমারই খুব রাগ হয়েছিল। এবার মতো ক্ষমা করে দাও বৌদি, প্লিজ। মাকে কি কোনোভাবে রাজি করানো যাবে না? মামুনি, মামুনি রাজি। ইউ আর গ্রেট বৌদি, ইউ আর গ্রেট। ছাড়ো, ছাড়ো বলছি। ঠাকুরপো, ছাড়ো আমাকে তুমি। ছোট কথা। ঠাকুর ঘরে এইভাবে চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দিবি ভেবেছিস? কি হয়েছে দিদি? শুধু ঠাকুর ঘরে বসে থাকলেই নিজের ঘর রক্ষা করা যায় না ছোট। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বর্দি। এখন বুঝবি না, যেদিন বুঝবি সেদিন তোর ওই ঠাকুরও তোকে রক্ষা করতে পারবে না। ঘড়ির কাঁটা কখনো কখনো লেট হয়, কিন্তু তোমার কাজে কখনো লেট হয় না বৌমা। দা দা কি হলো? কি হলো বৌমা? কি হলো? কি হলো বৌমা? বৌমা, বৌমা, তোর কি হলো? কে আছিস? ডাক্তার, ডাক্তার! শাক বাজার, মিষ্টি আনুন, বাড়িতে নতুন অতিথি আসছে। কর্তাবাবুকে বলবেন মিষ্টি কিন্তু পাওনা রইল। ডাক্তার কি বললো? কি বললো ডাক্তার? কি হলো? চুপ করে আছো কেন? কোনো খারাপ খবর নয় তো? তোমার বৌমা অন্তঃসত্ত্বা। এত বড় একটা আনন্দের খবর দিতে এসেছো মহামায়া, অথচ তোমার মুখে হাসি নেই কেন? যে আসছে তাকে তো তুমি প্রথম স্বাগত জানাবে। ও, সেদিন দেখো তুমি, সমস্ত বাড়িটা একদম ঝলমল করে উঠবে। তোমার মনে আছে মহামায়া, ভাস্কর যখন ছোট ছিল, সমস্তটা দিন তুমি তাকে নিয়ে তটস্থ থাকতে। সেই ভাস্কর জানো, সেই
সেই ভাস্কর আজ বাবা হবে। অসম্ভব। জীবনে যাকে একটা দিনের জন্য আমি স্পর্শ করিনি। কিন্তু তোর বউ বলেই সবাই তাকে জানে, কাজে তার সন্তানকে তোর সন্তানই সবাই বলবে। কেন? একমাত্র বাবা ছাড়া সবাই জানে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জানে, কিন্তু ওর সঙ্গে শঙ্করের সম্পর্ক কতটা গভীর সেটা তো কেউ জানে না। দরকার হলে তুমি সবাইকে জানিয়ে দেবে। এত বড় মিথ্যেটা আমি মানতে পারবো না, কিছুতেই না। মানতে পারছো না, না মানতে চাইছো না ভাস্কর? প্লিজ মিত্রা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। যে যাই ভাবে ভাবুক, আমি জানি এই সন্তান আমার নয়। কিন্তু তোমার সোসাইটির প্রত্যেকের কাছে গিয়ে তুমি নিশ্চয়ই এ কথা বোঝাতে পারবে না ভাস্কর। তোমার সম্মান বাঁচাবার একটাই রাস্তা খোলা আছে ভাস্কর। কি রাস্তা? ডিভোর্স। কিভাবে? তোমার সঙ্গে সুস্মিতার সম্পর্ক যতটা খারাপ, ততটাই ঘনিষ্ঠ সম্পর্ক তোমার ভাই শঙ্করের সঙ্গে। এ তো তোমার মা নিজেই বলেছেন। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। সাক্ষী তো আছে, কি? আর প্রমাণও হয়তো খুঁজলে পাওয়া যাবে। হ্যালো, ভাস্কর আছে? ও নেই? আচ্ছা, আপনি কে? সুস্মিতা, তা তুমি ভাস্করের ঘরে কি করছো? আপনাকে আমি জানি না, কিন্তু ওকে যখন চেনেন তখন নিশ্চয়ই জানেন উনি আমার স্বামী। সব মেয়েকেই বিয়ের পর স্বামীর ঘরে কাজ করতে হয়। এটা তো নতুন কিছু নয়। না, এটা নতুন নয়, তবে একটা নতুন খবর শুনলাম যে শুধু স্বামীর ঘরে কাজ করলেও পেটে বাচ্চা আসে। অনেক কিছুই জানেন দেখছি। আপনার পরিচয়টা পেতে পারি? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমার পরিচয়টা বুঝতে তোমার একটু অসুবিধা হবে। কারণ তুমি যাকে স্বামী ভাবছো সেই ভাস্কর কখনোই তোমার নয়, সে শুধু আমার। তাই তোমার পেটেরটাও ভাস্করের নয়, ওটা কার? শঙ্করের। হ্যালো হ্যালো, স্বামী? একটা পথ আমাকে বার করতেই হবে, যেভাবেই হোক। প্রমাণ আমার চাই, প্রমাণ আমার চাই। প্রমাণ প্রমাণ প্রমাণ। আচ্ছা, এটা কি বিমল মুখার্জির বাড়ি? আগে হ্যাঁ। উনি বাড়ি আছেন? না, উনি একটু বেরিয়েছেন, ফিরতে দেরি হবে। ও, আপনি কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। কলকাতা? আপনি আপনি আমায় চিনবেন না। আমি সুস্মিতার হোস্টেলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আমি কমল, সুস্মিতা আমার দিদি। নমস্কার। নমস্কার। আপনার মা বাড়িতে আছেন? হ্যাঁ, যান না, ভেতরে যান।
নমস্কার, আমার নাম মিত্রা। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ভাস্কর, আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। হঠাৎ আমার চিঠি পেয়ে নিশ্চয়ই অবাক হচ্ছ, কিন্তু সুস্মিতা আমার মেয়ে বলে তার সব অপরাধ তোমার কাছে গোপন করে ভগবানের কাছে অপরাধী হতে পারবো না। ওর বাবার অসুখের সময় সুস্মিতা আর শঙ্কর এখানে এসেছিল। তখন রাত জাগার নাম করে নির্লজ্জভাবে শঙ্করের সাথে রাত কাটিয়েছে সুস্মিতা, আর তার ফলেই আজ সুস্মিতা। মেয়ের এত বড় পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে জানি না, কিন্তু এত বড় পাপের বোঝা থেকে রেহাই পাবার জন্য তোমাকে সব জানালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। ইতি সুস্মিতার মা। এসব এসব কি বলছিস ভাস্কর? তোমার ভালোবাসার সুযোগে ও যে কতখানি নিচে নেমে গেছে ওর মায়ের এই চিঠিতে সব লেখা আছে। এটা পড়ে তুমি সবাইকে জানিয়ে দিও কাকিমা যে ওর পেটের সন্তান আমার নয়, শঙ্করের। না, হ্যাঁ, তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমি যে তোকে বড় ভালোবাসতাম রে, আমি যে তোকে বড় ভালোবাসতাম। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো মামনি। খবরদার, খবরদার, আমাকে ওই নামে তুই ডাকবি না। আমি যে তোকে বড় বিশ্বাস করতাম, বড় বিশ্বাস করতাম। তুমি তো জানো ঠাকুর, তুমি তো সব জানো, তাহলে কেউ আমাকে বিশ্বাস করছে না কেন? আমি এবার কি করব? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও ঠাকুর। কি চাই? শুধু একটা চিঠি, ব্যাস। এতে একজন ভদ্রমহিলাকে এত ছোট ভেবে ফেলে? আমার কাছে ওইটাই যথেষ্ট। কারণ তোমার জন্য এরকম একটা চিঠির প্রয়োজন ছিল। কি বলতে চাস তুই? কিছু না, আমি শুধু জানতে চাই কি অপরাধ ছিল বৌদির। কোন অপরাধে বিয়ের পর এতগুলো মাসের মধ্যে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারলে না? মর্যাদা? আমার সামনে দাঁড়িয়ে কথাটা তোর বলতে লজ্জা করছে না শঙ্কর? না, বৌদিকে চিনতে তুমি ভুল করলেও আমি করিনি। তাই এত বড় কলঙ্ক ওর মাথার উপর চাপিয়ে আমার কাছে এসেছিস আমার কাজের কৈফিয়ত চাইতে? কৈফিয়তের প্রয়োজন আমার নেই দাদা। এত বড় মিথ্যেটাকে সত্যি করে তোলার পেছনে যে মানুষটা তোমাকে অন্ধ করে রেখেছে তাকে আমি চিনি। তার কথা বলছিস? সে নোংরা মেয়ে মিথ্যা। আর তোমার ভাই বলে বেঁচে গেছিস শঙ্কর, নইলে ভাই বলে বৌদিকে আমি দেবীর মতন শ্রদ্ধা করি। ভাই বলে তার প্রতি তোমার অবহেলাকে এতকাল আমি মুখ বুজে সহ্য করে এসেছি। ভাই বলে এই মিথ্যা কলঙ্কের হাত থেকে বৌদিকে বাঁচাবার জন্য তোমার কাছে অনুরোধ করতে এসেছিলাম। এই চিঠির আঘাত আমার গায়ে লাগা সত্ত্বেও আমি কিন্তু তোমার গায়ে হাত তুলিনি।
সে শুধু শুধু আমি তোমার ভাই বলে। এসব কি বলছো তুমি? হ্যাঁ রূপা, একটা মিথ্যের জন্য নিজ জীবনটাকে শেষ করতে চেয়েছিল বৌদি, ভাবতে পারো? দিদি, আমাকে আর কিছু বলো না রূপা, আমি আর সহ্য করতে পারছি না। আমার জন্য ঠাকুরপুর নামে এত বড় কলঙ্ক। যা সত্যি নয় তা কলঙ্ক নয় দিদি। মিথ্যেকে যেমন ঢাকা দেওয়া যায় না, সত্যকেও তেমনি চাপা দেওয়া যাবে না। মামনি আমাকে বিশ্বাস করতে পারছে না রূপা। আমি কেমন করে ও বাড়িতে থাকবো বলো? ওখানে নয়, তুমি আমাদের বাড়িতে থাকবে। এরপরেও আমাকে বিশ্বাস করে আশ্রয় দিতে পারবে রূপা? আশ্রয় কেন বলছো দিদি? কেন ভাবতে পারছো না এটা তোমার নিজের বাড়ি? একই মায়ের পেটে নই বলে কি আমি তোমার বোন নই? আমি বেরোচ্ছি রূপা, বৌদি রইল। এত রাত্রে কোথায় যাচ্ছ? যেখানে সমস্ত রহস্যের বীজ পোতা আছে সেখানে। আমি তো কিছু বুঝতে পারছি না মহামায়া। এখনো বুঝতে পারছো না? তোমার বৌমা শঙ্করের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছে। এ কি করে সম্ভব? বেশি আশকারা দিয়ে মাথায় তুলেছিলে, তোমার মুখে তো চুনকালি দেবেই। প্রথম থেকেই পই পই করে বলেছিলাম। এবার চিনতে পারছো আদরের বৌমাটিকে? হুঁ। বাবা, তোমাকে কয়েকটা কথা বলবো। আরে বাস, শঙ্কর দেছে, আসুন আসুন, ভেতরে আসুন। কিন্তু এ কি চেয়ার হয়েছে আপনার? এসো শঙ্কর, বসো। সব ভালো তো? হ্যাঁ, ভালোই তো থাকা উচিত, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা কমল, মিত্রা এখানে এসেছিল? মিত্রা মানে দিদি বন্ধু তো? হ্যাঁ, বন্ধু তো বটেই। এসেছিল? হ্যাঁ, তবে আমার সঙ্গে খুব একটা কথা হয়নি। মার কাছে কি দরকার জন্য এসেছিল। থ্যাংক ইউ কমল, থ্যাংক ইউ। নাও, কিসের টাকা? আমার একটা বড় কাজ তুমি করে দিয়েছো, এটা তারই পারিশ্রমিক। ধরো। কিন্তু কি কাজ করলাম
সেটাই তো বুঝতে পারছি না। এখনই বুঝিয়ে দিচ্ছি। আপনাকে কত টাকা দিতে হবে? কিসের টাকা? মিত্রা যে জন্য আপনাকে টাকা দিয়েছিল, ঠিক তার উল্টোটার জন্য। বাজে কথা একদম বলবে না শঙ্কর। বাজে কথা বলবার সময় আমার নেই। আপনি জানেন না যে আপনার চিঠি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মন ভেঙে চুরমার করে দিয়েছে। সন্দেহ আর ঘৃণা নিয়ে প্রত্যেকে বৌদির দিকে তাকিয়ে আছে, অথচ আপনি খুব ভালো করে জানেন যে আপনি যা লিখেছেন সব মিথ্যে। কে বলেছে সব মিথ্যে? কেউ বলেনি, বলবেন না আপনি। মা হিসেবে না করলেও মানুষ হিসেবে এবার আপনাকে একটা কাজ করতেই হবে। আবার এমনি একটা চিঠি লিখবেন যাতে সব কটা সত্যি কথা লেখা থাকে। মিত্র আপনাকে মিথ্যে কথা লেখার জন্য যা টাকা দিয়েছে, আমি তার দ্বিগুণ টাকা দেবো সত্যি কথা লেখার জন্য। নিন টাকা, নিন টাকা, নিন টাকা, নিন ধরুন। কত টাকা চাই? নিন টাকা। টাকার লোভে খারাপ কাজ করতে যখন লজ্জা পাওনি সুরমা, আজ ভালো কাজ করতে লজ্জা পাচ্ছ কেন? শঙ্করদা, নোটের ধান্দায় কখনো কখনো ছোটখাটো 2 নম্বরই করি, তাতে ছোটখাটো পাপ হয়, কিন্তু এত বড় পাপ করার মতো বুকের পাটা এখনো আমার হয়নি। ওটা মা করুক। কি বলছিস? এ বাড়িতে এত সব ঘটনা ঘটে গেছে? হ্যাঁ বাবা, মার ভয় কোনোদিনও কিছু বলতে পারিনি, কিন্তু আজ আর তোমার কাছে কিছু লুকোতে পারলাম না। শুধু রিনা তোমায় কি যেন বলছিল আমি এতদিন যাকে বৌমা বলে ডাকতাম সে নাকি এ বাড়ি ঝি ছিল। বলছিল ভাস্কর নাকি কোনোদিনই তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। এগুলো কি সত্যি মহামায়া? নিজের চোখের জল গোপন করে ও আমাদের সেবা করে গেছে, আর সারাদিনের সব পরিশ্রমের পর অন্য রকমের রাতটা কাটিয়েছে ছোট বউয়ের ঘরে। শুধু ছোট বউয়ের ঘরেই নয়, রাত কাটিয়েছে তার ছেলে শঙ্করের ঘরেও। মহামায়া দিনের পর দিন দেখো বৌমার ভালো কিছু খুঁজে পেলে না, অথচ খারাপটাকে তুমি না দেখেই বিশ্বাস করলে। চিঠিতে এ কথা পরিষ্কার লিখেছিল ওর মা। না, সৎ মা। শঙ্কর সম্পর্কে নোংরা কথাগুলো বলতে পারছো কারণ তুমি ওর মা না, আর ভাস্করের মা বলেই তুমি তার অপরাধগুলোকে গোপন করে চলেছ। না, গোপন করেছি তোমার শরীরের কথা ভেবে। শরীর? শরীরটাও তো আমার শেষ হয়ে গেছে ভাস্করের জেদে। সেই জেদি যদি বজায় রাখলো তাহলে ও আমাকে একেবারে শেষ করে দিল না কেন? এত ছোট আমি কখনো কারুর কাছে হয়নি মহামায়া, এত ছোট আমি কখনো কারুর কাছে হইনি। তুমি শান্ত হও, তোমার শরীরের কথা ভেবে। না, আমি শান্ত হব না, আমার কথা কাউকে ভাবতে হবে না। এখন থেকে আমি আমার নিজের কথা। কি করছো? তুমি পড়ে যাবে। যাই যাবো, আমার যা হওয়ার হবে। ওই মেয়েটাকে আমায় খুঁজে বার করতেই হবে। কি করছো? যে যাকে আমি বাড়ির বউ বলে নিয়ে এসেছি। হবে না, ও আমার শত্রু, ও আমার কি হলো দিদি? আর চিন্তা নেই ভাস্কর, এই যাত্রাও সুকান্ত বাবু সামলে গেছেন। হ্যাঁ, কিন্তু স্যার এই এতগুলো মাসে একটি দিন আমি বাবার মুখের সামনে এসে দাঁড়াতে পারিনি, সব সময় আড়াল থেকে।
বাবা মা সহ্যই করতে পারছেন না। এর দূরত্ব তুমিই তৈরি করেছো ভাস্কর। বাবার কাছ থেকে একটু একটু করে তুমিই তো সরে এসছো। জানি আমার অপরাধটাই সবার কাছে বড়। আমার অসহায়তা কেউই বুঝতে চায় না স্যার। তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে ভাস্কর, তুমি বাড়ি চলে যাও। না, তোমার মতো একটা ভিখিরির, হ্যাঁ তোমার মতো একটা ভিখিরির কোনো কথাই আমি শুনতে চাই না নরেশ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। পারছি না মিত্রা। তোমার লজ্জা করছে না আমার কাছ থেকে টাকা চাইতে? না, আজ আর করছে না। যতদিন লজ্জা ছিল ততদিন শুধু জানতে চেয়েছি তুমি কেমন আছো। হ্যাঁ, আর তার সঙ্গে বুঝতে চেয়েছো কত টাকা আমি জমিয়েছি। তারপর আজ এসেছো তোমার স্বামিত্বের অধিকার দেখাতে। কিন্তু যে পুরুষ মানুষ তার বউকে খাওয়াতে হিমশিম খায়, তাকে স্বামী ভাবার মতো মূর্খ আমি নই। তুমি তুমি জীবনে একটা দিনের জন্য আমাকে বুঝতে চাওনি মিত্রা। শুধু শুধু আমার অভাবটাকেই তুমি বড় করে দেখেছো। হ্যাঁ দেখেছি, কারণ আমি কষ্ট করে চলতে চাইনি। আর চাইবই বা কেন? আমার রূপ আছে, যৌবন আছে। হ্যাঁ আছে, আর ওগুলো দেখি আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু দেখিনি তোমার শিক্ষা, রুচি, মন, হৃদয়। ওগুলো যখন আমার নেই, তখন তোমার মতো শিক্ষিত রুচিবান লোকের প্রতি আমি যে হৃদয়ের পরিচয় দেখাবো না, সেটা বুঝেও এখানে হাত পাতে আসো কেন? বাঁচতে চাই বলে। আমার এই অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য কিছু টাকা দরকার বলে। তোমাকে ছেড়ে এসেছিলাম, রেজিস্ট্রি করা বিয়ের কাগজগুলো ছিঁড়ে ফেলে এসেছিলাম, কিন্তু তোমাকে ডিভোর্স করিনি। আজ সেই জোরে কি তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না মিত্রা, না। বিশ্বাস করো, তোমার কাছে জিততে গিয়ে আমি দুনিয়ার কাছে হেরে গেছি মিত্রা। তাই সৎ পথে যা পারিনি, অসৎ পথে একবার চেষ্টা করে দেখতে চাই। শুনেছি শহরের অলিতে গলিতে নাকি টাকার খেলা চলছে। আমার এই শরীরটাকে একবার সুস্থ করতে পারলে আমিও নামবো ওই খেলায়। আর খেলতে খেলতে যদি একবার খেলোয়াড় হয়ে উঠতে পারি, যদি একবার দু হাত ভরে টাকা রোজগার করতে পারি, সেদিন আর কাউকে না হোক, শুধু তোমাকে তো আমি খুশি করতে পারবো মিত্রা। চমৎকার, চমৎকার মিত্রা। এই তোমার পরিচয়, তোমার আসল চেহারা। ওর কথা শুনে তুমি আমাকে ভুল বুঝছো ভাস্কর। ভুল বুঝিনি মিত্রা, ভুল ভেঙেছে। তোমার জন্য আমার বাবার শরীরটাকে আমি শেষ করেছি। তোমার জন্য আমার বাবার ভালোবাসা আমি হারিয়েছি। তোমার জন্য আমার নিজের বাড়িতে আমি পরের মতন এক ঘরে হয়ে জীবন কাটাচ্ছি। বিয়ের রাত থেকে আমার স্ত্রীর মুখের দিকে একবারও আমি ফিরে তাকাইনি, শুধু তোমার জন্য। প্রতিদিন তাকে অবহেলা করেছি শুধু তোমার জন্য মিত্রা। এই নরেশ বাবুর মতন তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলে, হ্যাঁ? ছি, ছি মিত্রা। ধন্যবাদ নরেশ বাবু, ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করলেন। তাও আপনাকে সুস্থ করে তোলার দায়িত্বটাও আমার। ভাস্কর, আমার নাম ডক্টর ভাস্কর রায়চৌধুরী। এই নামে ডাকার অধিকার আর তোমার নেই। এই শহরে শুধু টাকার খেলা চলে না নরেশ বাবু, চলে এই ধরনের অসভ্য মেয়ে ছেলেদেরও খেলা। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। ভাস্কর,
দাদাবাবু, একটা কথা বলবো দাদাবাবু? না, অপরাধ নিও না দাদাবাবু, অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছি। সেদিনও ঠিক এমনি করে আয়না দিয়ে আমার দিকে তাকিয়েছিলে, মনে আছে? কবে? যেদিন তোমার গালে সিঁদুর লেগেছিল। আগের দিন রাত্রে নেশা করে অসুস্থ হয়ে তুমি বাড়ি ফিরেছিলে। বৌদিদিমণিরা আমি তোমাকে ধরে ঘরে এনেছিলাম। তারপর সারা রাত বৌদিদিমণি এই ঘরেই ছিল। তুমি তুমি ঠিক বলছো বিপিনদা? সেদিন রাত্রে সুস্মিতা আমার ঘরে ছিল? ছিল দাদাবাবু, ছিল। সেই রাত্রে বৌদিদিমণি তোমার ঘরেই ছিল। ভোর হবার আগে যখন সে তোমার ঘর থেকে বের হয়, কত খুশি ছিল তখন। নিজের হাতে সে তোমাকে চাল দিতে এসেছিল। সেই চাল তুমি ফেলে দিয়েছিলে দাদাবাবু। বৌদিদিমণিকে ঘর থেকে বের করে দিয়েছিলে। কি কান্নাই না কেঁদেছিল বৌদিদিমণি। আমি নেশার ঘরে সবকিছু ভুল, সবকিছু মিথ্যে। মিথ্যেকে সত্যি ভেবেছি এতকাল। এই মদ, তোমার জন্য আমি জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি, কিন্তু আর নয়। শঙ্কর! 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 কি ব্যাপার দাদা? শঙ্কর, সুস্মিতা কোথায় তুই কি জানিস? তুই তোর সঙ্গে বন্ধুর মতো মিশতিস, তাই সবার আগে আমি তোকেই সন্দেহ করেছিলাম। দাদা প্লিজ শঙ্কর, ওকে খুঁজে বার করতেই হবে। ওর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেখানেই থাকুক, শঙ্কর তুই আমার সাহায্য কর। শঙ্কর, এত রাত্রে? হ্যাঁ শঙ্কর, রাতের অন্ধকার কেটে গেলে দিনের আলোয় যে আমি ওকে মুখ দেখাতে পারবো না। আমার সমস্ত অপরাধ সহ্য করে আমার সন্তানকে সঙ্গে নিয়ে ও যে কোথায় কিভাবে আছে। দাদা, বৌদির মা সমস্ত কিছু অপরাধ স্বীকার করে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি আমি তোমাকে দেখাইনি, কারণ আমি জানতাম একদিন তোমার সব ভুল ভাঙবে, তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সেদিন এসো দাদা। হ্যালো, শোনো, দিদি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভীষণ যন্ত্রণায় ছটফট করছে। হ্যাঁ তুমি এক্ষুনি চলে এসো। ঠিক আছে, আমি দাদাকে নিয়ে আসছি। ওকে।
এত আসুন দাদা। ঠিক সময় এসে পড়েছ। অসহ্য যন্ত্রণা ছটফট করতে করতে এইমাত্র অজ্ঞান হয়ে পড়লো। শঙ্কর, ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে, এক্ষুনি। বৌমা, বৌমাকে পাওয়া গেছে? কোথায় সে? নার্সিং হোমে। ভাস্কর নিজে তাকে দেখছে। তুমি উতলা হও না। না না না, আমি আর উতলা হব না, আমি আর উতলা হব না। ভাস্কর নিজে যখন তার স্ত্রীর দায়িত্ব নিয়েছে, আমার আর ভাবনা নেই। কি খবর? মিসেস রায়চৌধুরী ভালো আছেন, কিন্তু কিন্তু কি? পারলাম না। এত ভুল। ডাক্তার রায়চৌধুরী নিয়ে এসেছেন। ভাস্কর সারা রাত তিনি এই ঘরেই বসেছিলেন, ভোরবেলা বাইরে গেছেন। এখন কোথায়? বাইরে বসে আছেন। একা? হ্যাঁ। ডেকে দেবো? এসো। একা একা বাইরে বসেছিলে? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো সুস্মিতা? ওভাবে বলো না, তুমি তো অনেক চেষ্টা করেছো। হ্যাঁ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। 10 মাস ধরে বহু কষ্ট সহ্য করে উপহার দিতে চেয়েছিলে যে সন্তানকে, এত বড় ডাক্তার হয়েও, বাবা হয়েও তাকে আমি বাঁচাতে পারিনি সুস্মিতা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করবো সুস্মিতা। ক্ষমা চেয়ে তোমায় আমি ছোট করব না, কিন্তু আর কোনো ভুল কোনো দিন আমি করব না, কখনো না। তুমি দেখো, তোমার আমার দুজনের জন্য আবার সে আসবে, ঠিক আসবে।